বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এমন একটা নাম যা নিয়ে একই সাথে চলে তুমুল বিতর্ক আবার শ্রদ্ধাও। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আর পরিচিত ছিলেন তার আপোষহীন মনোভাবের জন্য। আজ আমরা কথা বলবো তার জীবন আর সেই রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে যা কিনা দেশের গতিপথকেই অনেকটা বদলে দিয়েছিল। যখন ৩০শে ডিসেম্বর 2025-এ 79 বৎসর বয়সে তিনি মারা যান, সেটা শুধু একটা খবর ছিল না, এটা ছিল দেশের ইতিহাসের এক বিরাট আর নাটকীয় অধ্যায়ের সমাপ্তি। খালেদা জিয়ার রাজনীতিক ক্যারিয়ারের কথা বলতে গেলেই যে প্রসঙ্গটা সবার আগে আসে তা হল শেখ হাসিনার সাথে তার সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তাদের দুজনকে একসাথে প্রায় বলা হতো চিরপ্রতিদ্বন্দ্বী দুই বেগম, যারা কিনা কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করে গেছে। তো চলুন ফেরা যাক তার শুরুর দিনগুলোতে, কিভাবে একজন সাধারণ গৃহবধূ রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এলেন। তার এই যাত্রাটা কিন্তু মোটেও পরিকল্পিত ছিল না। বেগম জিয়ার জন্মনাম ছিল খালেদা খানম, আর তিনি প্রায় নিজেকে স্বশিক্ষিত হিসেবে পরিচয় দিতেন। ১৯৬০ সালে তিনি বিয়ে করেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে, আর 10টা সাধারণ গৃহবধূর মতোই জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ১৯৮১ সালে তার স্বামী হত্যাকাণ্ডের শিকার হলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখার অনুরোধে অনেকটা অনিচ্ছাতেই তাকে রাজনীতিতে আসতে হয়, আর সেখান থেকেই তিনি একসময় হয়ে ওঠেন বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী। রাজনীতিতে তার উত্থানটা ছিল বলা যায় বেশ নাটকীয় আর খুব দ্রুত। দেখুন, ১৯৮২ সালে তিনি বিএনপিতে যোগ দিলেন, আর তার মাত্র 2 বছরের মাথায় ১৯৮৪ সালেই দলের চেয়ারপারসন নির্বাচিত হলেন। ১৯৮৭ সাল আসতে আসতেই তিনি সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে রাজপথের একজন প্রধান নেতা। তার নেতৃত্বে এরশাদ হাটাও আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা পায়, আর এরই ফল হিসেবে ১৯৯১ সালের নির্বাচনে জিতে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আচ্ছা, এবার আসা যাক তার ক্ষমতার একেবারে চূড়ায় থাকার সময়টাতে, মানে যখন তিনি একাধারে বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন। তার সেই সময়কার সিদ্ধান্তগুলোই কিন্তু তার রাজনৈতিক উত্তরাধিকার তৈরি করে দিয়েছে। তার সবচেয়ে বিখ্যাত স্লোগানগুলোর একটা ছিল খুব সোজা সাপটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী, এরশাদকে যেতেই হবে। এই একটা বাক্যই যেন তার নেতৃত্বে চলা গণতন্ত্রপন্থী আন্দোলনের মূল মন্ত্র হয়ে উঠেছিল। এই আপোষহীন নেত্রী তকমাটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে ছিল স্বৈরশাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে তার একেবারে কঠোর অবস্থান। তিনি একটা 7 দলীয় জোট গঠন করেছিলেন, আর ১৯৮৬ সালের সংসদীয় নির্বাচন বয়কট করে সামরিক শাসনকে বৈধতা দিতে সরাসরি অস্বীকার করেন। তার এই দৃঢ় মনোভাবই তাকে এই উপাধি এনে দেয়। যে কোনো শাসকের মতোই তার শাসনামলেরও দুটো দিক ছিল। একদিকে যেমন কিছু বড় সাফল্য ছিল, যেমন ধরুন অর্থনৈতিক উদারীকরণ আর বিশেষ করে মেয়েদের শিক্ষার প্রসারে নানারকম নীতি গ্রহণ, তেমনি অন্যদিকে তার দলের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ এবং ভারতের সঙ্গে শীতল সম্পর্ক নিয়ে তাকে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এবার তার জীবনের একেবারে শেষের দিকের গল্প, যা ছিল আইনি লড়াই, অসুস্থতা আর ব্যক্তিগত সংগ্রামে ভরা এক দশক। ভাবা যায় ২০১৮ সালে দুটো দুর্নীতি মামলায় তাকে সব মিলিয়ে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অবশ্য তার সমর্থকরা বরাবরই বলে এসেছেন এই মামলাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তার জীবনের শেষ কয়েকটা বছর তো রীতিমতো সিনেমার গল্পের মতো। প্রথমে ২০১৮ সালে জেলে গেলেন, এরপর 2 বছর পর স্বাস্থ্যের অবনতির কারণে মানবিক বিবেচনায় মুক্তি পেলেও থাকতে হলো গৃহবন্দী হয়ে। তবে ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা সমস্ত সাজা বাতিল করা হয় এবং তিনি পুরোপুরি মুক্তি পান। আর জীবনের একেবারে শেষ দিকে এসে ২০২৫ সালের শুরুতে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। তো এত কিছুর পর প্রশ্নটা এসেই যায়, ইতিহাস এই আপোষহীন নেত্রীকে আখির কিভাবে মনে রাখবে? চলুন তার এই জটিল কিন্তু দীর্ঘস্থায়ী উত্তরাধিকারটা একটু বোঝার চেষ্টা করি। তার লেগেসিকে আসলে কোনো একটা বাক্সে ফেলা মুশকিল। একদিকে তিনি ছিলেন এমন এক সমাজে নারী নেতৃত্বের পথিকৃৎ যা ছিল বেশ রক্ষণশীল, আবার সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ের প্রতীকও ছিলেন তিনি। তার জাতীয়তাবাদী পরিচয় এবং সতর্ক পররাষ্ট্রনীতিও তাকে আলাদাভাবে চেনায়। আর সব শেষে তার জীবন এটাই দেখিয়ে দেয় যে নিজের রাজনৈতিক বিশ্বাসের ওপর অটল থাকতে গেলে কতটা চড়া মূল্য দিতে হতে পারে। তার পুরো জীবনটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, এই যে আপোষহীন থাকা, এর আসল মূল্যটা ঠিক কী?